দক্ষিণের ঘর। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার স্কুলের স্যারের মুখে শোনা। মূল ঘটনাটা ঘটেছিল 1990 সালের দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার এক বাড়িতে। স্যারের বাসা ওখানেই ছিল। তার বাসা থেকে একটু সামনে অন্য এক গলিতে 4 তলার একটা বাড়ি ছিল। ওই বাসার 4 তলাতে নতুন এক ভাড়াটিয়া আসে। যে বাসা ভাড়া নিল সে লোক আর্মিতে জব করত। লোকটা মূলত ক্যান্টনমেন্টেই থাকতো, কিন্তু তার ফ্যামিলি এনে ওই বাসায় রেখেছিল যাতে কম ছুটি পেলেও ওইখানে গিয়ে থাকতে পারে। তো ওই লোকের ফ্যামিলিতে ছিল 2 ছেলে, 1 মেয়ে, তার ওয়াইফ আর তার ছোটো বোন। ছোটো বোন কলেজ ছাত্রী ছিল, তাকে কোনো এক কলেজে ভর্তি করিয়ে দিল। তো ওই মেয়ে নিয়মিত যাতায়াত করতো কলেজে। যাওয়া আসার পথে এক ছেলের সাথে তার প্রায়ই দেখা হতো। ছেলেটা ইলেকট্রিক মিস্ত্রি ছিল। এভাবে দেখা হতে হতে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এভাবে বছর পার হয়ে গেল। এলাকার মানুষ প্রায়ই দেখতো ছেলেটা রিকশায় করে মেয়েটাকে নিয়ে কলেজ থেকে নিয়ে আসছে। এভাবে কয়েকবারই এলাকার অনেকে দেখার পরে মেয়ের ভাবির কাছে নালিশ করে দিল। পরে মেয়ের ভাই যখন ছুটিতে বাসায় আসলো তখন তার বউ তাকে সব বলে দিল। ভাই শুনে বোনকে অনেক বকাবকি করলো আর বলল যে এভাবে চললে ওর কলেজে যাওয়াই বন্ধ করে দেবে। মেয়ে বলল আর এমন হবে না, কিন্তু ঠিকই সে লুকিয়ে লুকিয়ে ছেলের সাথে দেখা করতো। তো একদিন মেয়ের ভাবি কোনোভাবে দুজনকে হাতে নাতে ধরে ফেলে। এরপর ওনার হাজব্যান্ড যখন বাসায় আসে তখন তাকে সব বলে দেয়। তো ভাই তার বোনকে বাসা থেকে বের হতে আর কলেজে যেতেও নিষেধ করে দেয়। আর তার ওয়াইফকে বলে দেয় যত দ্রুত সম্ভব বোনের জন্য পাত্র খুঁজে তাকে বিয়ে দিয়ে দেবে। এরপর ভাবি তার ননদকে সবসময় চোখে চোখে রাখতো। মেয়ে কোনোভাবে আর ছেলেটার সাথে দেখা করতে পারলো না। তো এইভাবে মাসখানেক যাওয়ার পর মেয়েটার ভাই তার জন্য এক ছেলে খুঁজে পেল। ওই ছেলেটাও আর্মিতেই ছিল। ওই ছেলেকে নিয়ে বাসায় আসলো, বোনকে দেখালো। তো ওই ছেলের খুব পছন্দ হলো। সে বলল সে বিয়েতে রাজি আছে, কিন্তু মেয়েটা বলল সে তার সাথে একা কথা বলবে। তো ভাই ওই ছেলেকে বোনের রুমে পাঠালো কথা বলতে। মেয়েটা তখন ওর প্রেমিকের কথা বলল যে সে একজনকে ভালোবাসে আর এই বিয়ে সে করতে পারবে না। ছেলেটাকে বলল আপনি ভাইয়াকে বলবেন আমি এই বিয়েতে রাজি না, আপনি জোর করে আমাকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। তো ওই ছেলে মেয়ের ভাইকে সব বলে দিল আর চলে গেল। ভাই তো রেগে আগুন। সেই এলাকার কয়েকজন মুরব্বীকে নিয়ে বোনের প্রেমিকের কাছে গেল আর তাকে অনেক মারধর করলো। পরে বাসায় এসে বোনকেও অনেক মারলো আর বলল আমার পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে দেব, আর সেটা কালকেই হবে। এটা বলে সে বোনকে রুমে আটকে রাখলো। ওই রাতে মেয়েটা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। পরের দিন ভাই রুমে কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলে দেখে বোন গলায় ফাঁস দিয়েছে। আমার সেই স্যারও ওই লাশ দেখেছিল। সে বলল জীবনেও সে কখনো এরকম বীভৎস লাশ দেখেনি। মেয়ের জিহ্বা আধ হাতের মতো বের হয়েছিল, চোখ দুটো ঠিকরে বের হয়েছিল, পুরো মুখ রক্ত জমে ফুলে নীল হয়ে গিয়েছিল। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। ময়নাতদন্ত এবং অন্যান্য কাজ সেরে লাশ ওর ভাইয়ের কাছে হস্তান্তর করে দেয়। পরে সেটা তাদের গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়। এরপর ভাই আর তার ওয়াইফ তাদের বাসায় চলে আসে এবং ভাই তার কর্মস্থলে ফিরে যায়। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই তাদেরকে ওই বাসায় ছেড়ে দিতে হয়। খুব তাড়াহুড়া করে তারা সরকারি বাসায় চলে যায়। এরপর বাড়িওয়ালা সত্য গোপন করে নতুন করে ভাড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ফ্যামিলি 10-12 দিনের বেশি টিকতে পারতো না। প্রায় সবাই বলতো কেউ সারা ঘরে হাঁটে আর অদ্ভুত সব শব্দ করে, কখনো হাসির শব্দ কখনো কান্নার, আর সেটা দক্ষিণ পাশের বারান্দাওয়ালা রুমটাতেই শোনা যায়। এরপর ভূতের বাড়ি হিসেবে দুর্নাম ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নামমাত্র ভাড়ায়ও কেউ ওই বাসায় থাকতে চাইতো না। এভাবে প্রায় 5 বছর কেটে যায়। 96 সালে এক দম্পতি ওই বাসাটা ভাড়া নেয়। তারা অন্য এলাকা থেকে এসেছিল এবং এত কম ভাড়ায় বাসা পেয়ে তারা রাজি হয়ে যায় এবং বাড়িওয়ালাও আগের সব ঘটনা গোপন রেখেই বাসা ভাড়া দিয়ে দেন। যে বাসাটা ভাড়া নেয় তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। সে তার 2 বছর 6 মাসের মেয়ে, বউ আর মাকে নিয়ে ওই বাসায় ওঠে। ওনার মা খুবই পরহেজগার মানুষ ছিলেন। তো তার ছেলে ভাবলো মা যেহেতু বয়স্ক মানুষ তাকে খোলামেলা রুমেই থাকতে দেওয়া উচিত। তাছাড়া গ্রামের মানুষ খোলামেলা আলো বাতাসওয়ালা রুমে থাকলে মনও ভালো থাকবে। তাই তাকে সেই বারান্দাওয়ালা দক্ষিণ পাশের রুমটাতেই থাকার ব্যবস্থা করে দিলেন তিনি। তো উনি সবসময় দোয়া কালাম পড়তেন বিধায় প্রথম কয়েকদিন তেমন সমস্যা হয়নি। কিন্তু একদিন তিনি তার রুমে নাতনির সাথে বসেছিলেন। নাতনি খেলছিল, তো উনি রুমের সাথে অ্যাটাচড বাথরুমে গেলেন। এমন সময় শুনলেন তার নাতনি খুব জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করেছে।
উনি তড়িঘড়ি করে বাথরুম থেকে বের হয়ে দেখলেন বাচ্চাটা সিলিংয়ের দিকে তাকিয়ে কান্না করছে আর আঙ্গুল দিয়ে কিছু একটা দেখাচ্ছে। তো বাচ্চার দাদি বাচ্চাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছেন, কিন্তু কান্না কিছুতেই থামছে না। দেখতে দেখতে বাচ্চাটার গায়ে জ্বর চলে আসে। ওর বাবা মা দাদি ভাবলো বাচ্চা মানুষ কোনো কিছু দেখে হয়তো ভয় পেয়ে গিয়েছে, তাই ওর দাদি দোয়া কালাম পরে ফুঁক দিয়ে দিলেন। বেশ কিছুদিন লাগলো বাচ্চাটা সুস্থ হতে। আর এরপর থেকে বাচ্চাটা ওই রুমে কিছুতেই যেতে চাইতো না। বাসায় ওঠার 1-1.5 মাস হয়ে গেল, এরপর তেমন কিছুই হয়নি। কিন্তু এক রাতে ওই বয়স্ক মহিলার শরীর খুব খারাপ হলো। ওই দিন তিনি খাবার দাবার না খেয়েই শুয়ে পড়লেন। মাঝরাতে ঘুম ভাঙলো কোনো কারণ ছাড়াই। উনি উঠে ওয়াশরুমে গেলেন, হাত মুখ ধুয়ে অজু করে আসলেন তাহাজ্জুদের নামাজ পড়বেন বলে। উনি খাটে বসে আছেন, হঠাৎ তার মনে হলো মাথার উপরে কিছু একটা আছে। এই ভেবে সে উপরের দিকে তাকালেন। এরপর তিনি যা দেখলেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। দেখলেন একটা মেয়ে উল্টাভাবে ঝুলে আছে, তার জিহ্বা চোখ ঠেলে বের হয়ে আছে ঠিক তার মুখের ওপর। এসব দেখে সে চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়তে থাকলো। কোনো রকমে সে রুম থেকে বের হয়ে গেল, কিন্তু এসব কোনো কথাই সে তার ছেলে বা ছেলের বউকে কিছুই বলল না, তারা ভয় পাবে বলে। পরদিন যথারীতি সে ঘুমালো, কিন্তু সেই মাঝরাতে ঘুম ভাঙল। আর আজকেও তার মনে হলো ফ্যানের সাথে কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে চমকে উঠল। আর আজকেও সেই বীভৎস মুখের মেয়েটা ফ্যানের সাথে ঝুলে আছে। চোখ বন্ধ করে বিভিন্ন দোয়া কালাম পড়তে থাকলেন। এরপর থেকে প্রতি রাতেই এভাবে ওই বয়স্ক মহিলা মেয়েটাকে দেখতে পায়। শুধু রাতেই না, দিনেও বাথরুমে গেলে হঠাৎ করে ওই মেয়ের বীভৎস মুখটা সামনে চলে আসতো। মহিলা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেছিলেন। জানলার বাইরে, বাথরুমে, বারান্দায় সব জায়গাতেই ওই মেয়েকে দেখতে শুরু করলেন। উনি মেয়েটাকে জিজ্ঞেসও করেছিলেন যে সে কী চায়, কেন এমন করে বিরক্ত করছে তাকে। কিন্তু ওই মেয়ে কখনোই তার কোনো উত্তর দেয়নি, বরং বীভৎস মুখ নিয়ে সে হাসত। ওই বয়স্ক মহিলা সহ্য করতে না পেরে ছেলেকে সব বলল, কিন্তু ছেলে বিশ্বাস করলো না। এটা স্বাভাবিক যে যার সাথে এসব ঘটে না তারা এসব কিছুই বিশ্বাস করতে পারে না যে এসবও ঘটতে পারে। ছেলে বলল, ঠিক আছে, আমি ওই রুমে থাকবো রাত্রে, আপনি আমার রুমে ওদের সাথে ঘুমান। প্রথম 2-3 রাত কিছুই ঘটল না, কিন্তু চতুর্থ রাতে ছেলেটার সাথেও সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল যা এতদিন তার মায়ের সাথে ঘটে আসছিল। উনি মারাত্মক ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে ওই রাতেই মাকে বললেন, মা আমিও আজ দেখেছি, এখন কি করব? বয়স্ক মহিলা বললেন যে কাল কয়েকজন হুজুরকে দাওয়াতে নিয়ে এসো। পরদিন স্থানীয় মসজিদের কয়েকজন হুজুরকে ছেলে নিয়ে আসলেন। তারা সন্ধ্যার দিকে বাসায় আসলেন এবং সব ঘটনা শুনলেন। তার ভিতরে একজন মুরব্বী হুজুর ছিলেন। তিনি তখন আগের ঘটনা বললেন, 5 বছর আগে কি হয়েছিল। এরপর থেকেই এই বাসায় অদ্ভুত সব ঘটনা ঘটে। উনি বললেন, যেখানে আত্মহত্যার মতো পাপ কাজ ঘটে ওখানে বদজিন বা শয়তান এসে দখল করে, কারণ আত্মহত্যা ঘটেই শয়তানের প্ররোচনায়। তাই ওই শয়তান বা খারাপ জিনিস ভয় দেখানোর জন্য আত্মহত্যাকারী রূপ ধারণ করতে থাকে। এরপর ওনারা 4-5 জন মিলে ওই রুমের ভেতর একটানা কোরআন পাঠ করতে শুরু করে। এরপর দোয়া দরুদ করে ওই ঘরটাকে বন্ধ করে দেন যাতে আর কোনো বদজিন ঢুকতে না পারে। এরপর ওনারা চলে যায়। ওই ফ্যামিলি ওখানে আরও কয়েক মাস ছিল, কিন্তু এরপর আর কোনো সমস্যা হয়নি। তারপর ওনারা বাসা ছেড়ে দেন। আমার স্যাররা যেই বাসায় থাকতো ওই বাসার পাশের বাসাতেই ওঠেন তারা। তখন ওই বয়স্ক মহিলার কাছ থেকে স্যার সব ঘটনা শোনেন। ওই বাসাতে তারপর আরও অন্যান্য ভাড়াটিয়ারা আসে, কিন্তু তেমন কোনো সমস্যাই হয়নি।